আমার পিতামশাই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। বাড়িতে রেড অ্যালার্ট জারি করেছে আমার উপর। আজ থেকে বাড়িতে আমার খাওয়া বন্ধ, এমনকি যে আমার খাতির করবে তারও খাওয়া বন্ধ। এই বন্ধাবন্দির চক্করে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে। যাই হোক, অন্ন বন্ধ করে দেওয়ার মেনুতে শুধু ডিম আর ডালের ব্যবস্থা করতে পেরেছি। আজ চালিয়ে নে কোনো মতে, কাল ভালো কিছুর ব্যবস্থা করব। তবে ডিমটা আমি ভেজেছি আর ডালটা দারোয়ান চাচার থেকে নিয়েছি। সে ডাল খোর, 12 মাস ডাল খাই। ওহো, বলতে ভুলে গেছি, তোর ডিমের কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ আছে। পেঁয়াজ খাস তুই? সৃজার মনে বহু প্রশ্ন উকি দিলেও সে চেপে গেল। পাছে না রেগে যায় আবার। সে ছোট্ট শ্বাস ফেলে বলল না। ঈশান ওর দিকে তাকিয়েছিল, এবার স্বস্তি পেল। গ্রেট, কখনো খাবিও না, আমি পছন্দ করি না। ঈশান খাবারের প্লেট নিয়ে এলো। সৃজা দেখলো শুধু একটা প্লেটেই ভাত, ডিমটা অবশ্য আধা পোড়া, আর বাটিতে ডাল। ইতস্তত করলো সৃজা, তুমি খাবে না? ঈশান বলল তুই খাওয়ার পরে। সৃজা বলল কেন? না না, চলো একসাথে খাবো। দৃঢ় শোনালো কথাটা। ঈশান একটুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, প্লেট সংকট, তুই খা, আমি পরে খেয়ে নেব। সৃজাকে এক প্রকার ধমকেই প্লেট হাতে ধরিয়ে দিল ঈশান। মেয়েটাও বাধ্য হয়ে নিল। ঈশান ওর দুনামুনা বুঝলো ঠিকই। সৃজা কয়েক লুকমা নিজে খেয়ে এরপর দ্বিধাবোধ নিয়ে সে ঈশানকে বলল, তোমার তো হাত কাটা, খেতে গেলে জ্বলবে, আমি খাইয়ে দিই। বলে উত্তরের অপেক্ষা না করতেই ভাত তুলে ধরলো ওর মুখের সামনে। ঈশান কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকে, এরপর বিনা বাক্যে ভাতটুকু মুখে নিল। ভালোই লাগলো ওর, হয়তো বউয়ের হাতে খাচ্ছে বলে এক্সট্রা স্বাদ পাচ্ছে। খাওয়ার পর্ব শেষে সৃজার ঠোঁট টিপে হাসি আটকে বলল, ডিম ভাজায় পরের বার লবণ দিও, এখন ডাল দিয়ে মেখেছি তাই বোঝা যাচ্ছে না। ঈশান হতভম্ব চোখে একবার চেয়ে এরপর চাটি মারলো ওর মাথায়। আগে বলবি না? আমি তো প্রথমবার করলাম। সৃজা বলল, পরের বার মনে রেখো। ঈশান মেজাজ খারাপ নিয়ে বলল, ওহো আর না, নিজের হাতে অখাদ্য খেয়ে অকালে বউ বিধবা করতে চাই না। লোকে আমার কুলিনারি স্কিল নিয়ে ঠাট্টা করবে। ওর বলার ভঙ্গি দেখে সৃজার হাসি পেল, হেসেও ফেললো। ঈশানের রাগ হলো তা দেখে। চিবিয়ে চিবিয়ে বলল, আর কাউকে আদর না করে মরতেও চাই না। পুরুষবোধ নিয়ে হেলাফেলা সহ্য হয় না আমার। সৃজার মুখের হাসি গায়েব হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। আড়ষ্টতা এসে ভর করলো আচমকাই। ওর না মুঠোয় নিয়ে বসে রইল চুপচাপ। এদিকে কথাটা বলে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে ঈশান। সে তো এমন কিছু বলতে চায়নি, তার তেমন কোনো ইন্টেনশনও নেই। সৃজা কি ওকে খারাপ ভাবলো? ঈশান পরিস্থিতি স্বাভাবিক করতে করতে সৃজাকে বলল, রাত বাড়ছে, গোসলটা সেরে নে, বেগে জামা কাপড় আছে, যেটা পছন্দ পরে নে। সৃজা যেন অনুমতির অপেক্ষায় ছিল, সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। পা বাড়াতে ঈশান পেছন থেকে ডেকে ধীর স্বরে বলল, সাইজে কম বেশ হতে পারে, আপাতত মানিয়ে পরের বার কেনাকাটা করতে গেলে সাইজ বলে দিস। সৃজা বেশ অপ্রস্তুত বোধ করছিল, চাইছিল ঈশানের দৃষ্টি আড়াল হতে, তাই কোনো মতে মাথা নেড়ে জামা কাপড় নিয়ে চলে গেল বাথরুমে। ওর যাওয়ার পানে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল ঈশান। জীবনটা কেমন হুট করেই পাল্টে গেল। কখনো প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী নিয়ে না ভাবা জীবনটাতে সৃজার আগমন ঈশানের জীবনের সবচেয়ে অকল্পনীয় বিষয়। আচ্ছা, খুব তো মেয়েটাকে সে নিজের বলে জড়ালো, একবারও তো ভাবলো না মেয়েটা ওর কাছে সেফ কিনা, ভালো থাকবে কিনা। সে যদি এ দুটো গুরুদায়িত্ব পালন করতে না পারে, তাহলে সৃজাকে যদি সে প্রোটেক্ট করতে না পারে, তাহলে নিজের কাছে সে ছোট হয়ে যাবে। আর নিজেকে সে কাপুরুষ ভাবতে পারে না, চায়ও না। এর থেকে মৃত্যুকে আলিঙ্গন করতে সে ভালোবাসে। সন্ধ্যায় বাবা আর ভাইদের সাথে তার হওয়া ঝামেলা আর বাগবটিনটা থেকে সে বুঝে গেছে বিয়ের ব্যাপারটা তারা এত সহজে মানবেন না, কোনো না কোনো ঘট পাকাবেই। আসলে নিজের রক্তের মানুষগুলোকে শিরায় শিরায় চেনা আছে ঈশানের। স্বার্থে আঘাত পড়লে বা তাদের অবাধ্য হলে যে কোনো জঘন্য কাজ তারা বিনা দ্বিধায় করে ফেলে। আপন পর মানে না, বাইরের দুনিয়ার মানুষ ভাবে। শেখ বাড়ি হলো শান্তি আর পুণ্যের ঘর, অথচ চৌকাটের ভেতর থাকা মানুষগুলোই জানে এ বাড়ির লোকেরা কত নিকৃষ্ট। এই নিকৃষ্টদের নষ্ট দৃষ্টি থেকে সৃজাকে রক্ষা করতে পারবে তো? ঈশানের মস্তিষ্কটা হাজারো চিন্তায় বিভ্রান্ত হতে লাগলো। বুকের ভেতর অদৃশ্য হাঁসফাঁস। আচমকাই শক্তপোক্ত বলিষ্ঠ শরীরটাতে কোনো বল পাচ্ছিল না সে। মেরুদণ্ডের চিনচিনে ব্যথা হচ্ছে। তখনকার মারামারির ফল এটা। অবসাদে ভেঙে আসছে শরীর। ব্যথায় তাড়নায় মুখটা বিকৃত হলো ঈশানের। কোনো মতে একটা পেইন কিলার খেয়ে নিয়ে ধপ করে শুয়ে পড়লো বিছানায়। শুতেই ব্যথাটা যেন কড়মড়িয়ে উঠল। সহ্য করে নেওয়ার চেষ্টা চালালো ঈশান, তাতে কাজ হলো। সময় নিয়ে ব্যথাটা কমলো। অন্য সব দিন এই রাত 12টার সময় সে ঘুমিয়ে থাকতো। তার জীবনটা খুব গোছানো, সময় মেনে চলে। কিন্তু গত কয়েকদিনের কর্মকাণ্ডে সে বুঝে গেছে তার জীবনটা আর কখনো আগের মতো স্বাভাবিক হবে না, গুছানো হবে না। সৃজা গোসল সেরে বেরিয়ে দেখলো ঈশান ঘুমিয়ে পড়েছে। মাথার নিচে দুটো বালিশ দেওয়া, ঘাড়টা একপাশে কাত হয়ে আছে, ঘাড় ব্যথা হতে বাধ্য। সৃজা একবার ভাবলো ডাকবে কিনা, পরক্ষণেই মন না বলল। সারাদিনের ধকলের পর এই অস্থির লোক আবার মারামারিও করেছে। শরীর নিশ্চয়ই অবসাদগ্রস্ত, এখন ডেকে ঘুম ভাঙানো উচিত হবে না। ফলে নিজেই দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে বালিশ ঠিক করে দেবে বলে ভাবলো। কিন্তু একজন শক্ত সামর্থ্য পুরুষ মানুষকে ঘুমন্ত অবস্থায় এক চুল পরিমাণ নাড়ানো যে অসম্ভব ব্যাপার, সেটা ভাবিনি। ধাক্কা দিতেই শটান চোখ খুলে গেল ঈশানের। কয়েক পল তাকিয়ে থাকার পর যেন মস্তিষ্ক সচল হলো তার। সৃজাকে মুখের উপর ঝুঁকে থাকতে দেখে বিস্মিত হয়ে গেল। নড়ে চড়ে উঠে তীক্ষ্ণ স্বরে বলল, এখানে কি করছিস? সৃজা লাফিয়ে উঠে দূরে সরে গেল। আমতা করে বলল, বেকায়দায় দুটো বালিশে ঘুমাচ্ছ, ঘাড় বাঁকা হয়েছিল, তাই ঠিক করতে চেয়েছিলাম। ঈশান বলল, আমাকে ডাকলেই হতো।
সৃজা বলল, কাঁচা ঘুম থেকে ডেকে তোলা ঠিক নয়। সৃজার মুখটা স্নিগ্ধতায় ভরা, ভেজা চুলের পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। মেয়েটা আলতু হাতে চুলগুলো সামলাচ্ছে, ভালো লাগছে দেখতে। তবে ইহসান বেশিক্ষণ তাকালো না, চোখ ঘুরিয়ে একপাশে কাত হয়ে শুতে শুতে প্রসঙ্গ বদলালো। তারপর বলল, আলোটা নিভিয়ে দে। সৃজা আলো নিভিয়ে দিতেই বাইরে থেকে আসা আধো আধো সোনালি আলো ঘরে কুচি বিছিয়ে ছড়িয়ে পড়ল। অন্ধকার আর পুরোপুরি হলো না। সেদিকে তাকিয়ে থাকতে সৃজার কানে এলো ইহসানের কণ্ঠস্বর, রাত অনেক হয়েছে, শুয়ে পড়। সৃজা চট করে মুখ নামিয়ে বলল, কোথায় শুব? ইহসান চোখ পাকিয়ে তাকালো, এরপর এক পাশে সরে গিয়ে বিছানার অন্য পাশটা খালি করে দিল। মাথাটা একটু উঁচিয়ে রেখে বিরক্তি নিয়ে বলল, শুটিং স্পটে নেই তুই, সিনেমা না এটা, না তুই হিরোইন আর আমি হিরো। থাপ্পড় আরেকটা গালে পড়ার আগে বুঝে নে তোর জায়গাটা কোথায়। সৃজা আর কথা বাড়ালো না, একরাশ লজ্জা, ভয় আর শিডরের গতিতে চলা হৃদস্পন্দন নিয়ে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। ইহসানের পাশে ফাঁকা অংশটাতেই সে শুয়ে পড়ল। এরপর একে একে কেটে গেল অনেকটা ক্ষণ। ঘড়ির কাঁটা জানান দিল এখন সময় মধ্যরাত। সৃজার হাঁপফাঁস লাগছে, কিছুতেই চোখের পাতা এগোচ্ছে না। এলিজার কথা মনে হচ্ছে। মেয়েটা এখন কি করছে, ঘুমাচ্ছে নাকি পড়ছে? সামনে এইচএসসি পরীক্ষা মেয়েটার, এখন টেস্ট চলছে। মেয়েটার তো আবার রাত জেগে পড়ার অভ্যাস। কিছু কি খেয়েছে? সৃজাকে কি মিস করছে? সৃজা তো খুব কাছে, ইচ্ছে করছে এখনই ছুটে চলে যেতে। ছোট বোনটাকে ছাড়া কখনো কি ঘুমিয়েছে সে? কভু না। কি থেকে কি হয়ে গেল একটা দিনের ব্যবধানে? সৃজা কি গত রাতেও ভেবেছিল চিরকাল যাকে নিজের বড় ভাইয়ের চোখে দেখে এসেছে আজ তার বউ হয়ে নিজের বাবা, বোন, ফুপিটাকে ছেড়ে চলে আসবে? কখনো ভাবেনি, অথচ পরিস্থিতি বাধ্য করেছে। আধারে সৃজার চোখে জল ভরে উঠল, নাক টলমল অনবরত। আচমকা টের পেল কেউ ওকে টেনে নিচ্ছে বিছানার অন্য পাশে। সৃজা ভরকে কিছু বলতে যাবে, তার আগেই নিজেকে পাশের পুরুষের বুকে আবিষ্কার করলো। পুরুষালী কণ্ঠটি ধীরে ধীরে নেমে এলো, ওর কানের কাছে নিম্ন স্বরে বলল, ঘুম আসছে না? এলিজা বুড়ির কথা মনে পড়ছে? ইহসানের গলায় আহ্লাদ খুঁজে পেয়ে সৃজা এবার ফুপিয়ে উঠল এক প্রকার। তারপর বলল, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ইহসান ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে অস্থির কণ্ঠে বলল, হুশ, কাঁদে না। সৃজা বলল, আমি ওকে মিস করছি, বুঝতে পারছো তুমি? ইহসান বলল, পারছি, ওকে নিয়ে ভাবিস না, ভালো আছে, আসার সময় দেখে এসেছি। সৃজা মুখ তুলে চাইলো ইহসানের দিকে, খুব নিয়ে বলল, খারাপ, তুমি আসলেই খারাপ, বলনি কেন আমাকে? ইহসান বলল, কারণ তুই কাঁদুনি, বুড়ি তোর মতো না, যথেষ্ট স্ট্রং। এক্সাম আছে পরশু, পড়ছে। আমি তো আসতে বলেছিলাম, রাজি হলো না, বলল এক্সামের প্যারা শেষ হলে দেখা যাবে। তাছাড়া তোর ফুপিকে বলে এসেছি, খেয়াল রাখবে। সৃজা আবার বলল, আর বাবা ওষুধ নিয়েছে ঠিকঠাক? ইহসান বলল, নিজ হাতে খাইয়ে এলাম, চিন্তা করিস না, সব ঠিক আছে, সবই ঠিক আছে। সৃজা একটু শান্তি পেল যেন। ইহসান এবার ওর মনোযোগ ঘোরাতে বলল, মাঝে মধ্যে মনে হয় এলিজা না, তুই বাচ্চা, এলিজার মতো হ। মাত্রাতিক্ত টান ওর প্রতি কমা একটু। আশেপাশের কাউকে ওখান থেকে কিছু টান বিলিয়ে দিলে বেশি ক্ষতি তো হবে না। সৃজা খেপে বলল, ছোট থেকে ওকে বড় করেছি আমি, ও আমার বোন হয়, তুমি কিভাবে ওসব বলছো? ইহসান ওর রাগ বুঝে অন্ধকারে ঠোঁট চেপে হাসলো, বলল, আচ্ছা আর বলবো না, ঘুমা। সৃজা বলল, আসছে না। ইহসান বলল, কি করলে আসবে? সৃজা ভার ভার স্বরে বলল, এলিজাকে সঙ্গে নিয়ে ঘুমালে। ইহসান দীর্ঘশ্বাস পেলে মনে মনে বলল, বউ না শত্রু? কিন্তু মুখে বলল, এখন তো সম্ভব হচ্ছে না, যখন সম্ভব হবে তখন এনে দেবো তোকে। এখন চোখ দুটো বন্ধ করে নিজেও ঘুমা, আর দয়া করে আমাকেও ঘুমাতে দে। সৃজার অভিমানে গাল ভারী হলো। ইহসানের বুক থেকে ছাড় পেতে চাইলো, কিন্তু ছাড় পেল না, উল্টো শক্ত হাত দুটো ওকে আরো জাপটে ধরলো। সৃজার দম বন্ধ হয়ে যাচ্ছিল। একটুখানি মুক্ত হয়ে অক্সিজেন নেওয়ার জন্য ছুটাছুটি শুরু করতেই ইহসান ধমক দিয়ে বলল, চুপ করে ঘুমা, আর জ্বালাস না। সৃজা শান্ত হয়ে মুখ ফুটে বলল, শ্বাস নেব। ইহসান একটু আলগা করলো হাতের বাঁধন, তবে ছাড়লো না। সৃজা এতক্ষণে একটু স্বস্তি পেল। বুক ভরে শ্বাস নিয়ে সে হতাশ গলায় বলল, ছাড়বে না? ইহসান রুক্ষ স্বরে বলল, ছাড়ার জন্য তো ধরিনি। সকাল 9টা। ইহসানের ঘুম ভাঙলো দরজার ঠক ঠক শব্দ শুনে। কেউ একজন দরজা ধাক্কাচ্ছে। ইহসান বিরক্ত হলো। চোখ বন্ধ অবস্থায় আসছি বলার পর দরজায় হতে থাকা শব্দটি থেমে গেল। ঘুম ভরা চোখ দুটো খুলতে বেশ কষ্ট হলো ইহসানের। মুখ কুচকে বিরক্তি নিয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে খেয়াল করলো কেউ তাকে জড়িয়ে ধরে আছে। ইহসান ঘাড় ফিরিয়ে তাকাতেই সাদা রঙের জামা পরে গুটিসুটি হয়ে থাকা ঘুমন্ত অবস্থায় সৃজার উপর নজর আটকে গেল। মেয়েটার কোমল ফর্সা হাত দুটো ওর টি শার্ট মুঠো করে ধরে রেখেছে। ফুলা ফুলা চেহারার মেয়েটা রাতে কান্নাকাটি করায় রক্তিম ভাবটা এখনো যায়নি। ইহসান 2 সেকেন্ড থমকে রইল। বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে। ভীষণ আন্দোলিত হচ্ছে হৃৎপিণ্ডটা, যেন এখনই বেরিয়ে আসবে। ইহসান বুকে হাত দিয়ে চোখ সরিয়ে ধ্যান ভঙ্গের চেষ্টা করলো। সফল হলো তাতে। মেয়েটার ঘুম যাতে না ভাঙে সেজন্য খুব সাবধানে আস্তে ধীরে নিজেকে মুঠো থেকে সারিয়ে শব্দহীন উঠে পড়ল। এরপর স্যান্ডেল পায়ে দিয়ে দরজা খুলতেই বাইরে স্মিতাকে দাঁড়িয়ে থাকতে দেখলো।
ইসান বিস্মিত হলো। গত রাতে ওর উপর নিষেধাজ্ঞা জারি করার পরেও ইসমি ওর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে কেন? এত সাহস পেল কোথায় এই ভীতু মেরুদণ্ডহীন নারীটি? সে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এখানে কেন? ইসমি ইতস্তত করে বলল, আম্মা ডাকে নতুন বউকে, নিচে যেতে বলেছে। ইসানের ভ্রু কুচকে গেল কথাটা শুনে। দপ করে জ্বলে উঠল যেন শরীরের প্রতিটি কোষ। তবে নিজের ভেতরে ফেটে পড়া ভাবটা যথাসম্ভব আয়ত্তে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আজিজ শেখ জানে? ইসমি বলে, না। ইসান গমগম কণ্ঠে বলল, কলিজাটা এত বড় হয়ে গেল আপনার শাশুড়ির? তার কি স্বামীর হাতে অত্যাচারিত হতে ভালো লাগে নাকি? ইসমি দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই তো বেরিয়ে গেছে, আব্বা, আপনার ভাইরা, এজন্যই তো আম্মা ওকে ডাকে, নয়তো আম্মার এত বড় সাহস হবে নাকি? ইহসান শক্ত গলায় বলল, সৃজা ঘুমাচ্ছে, ও যাবে না। ইসমি বোঝানোর চেষ্টা করলো, নতুন বউ এক ঘরে করে তো রাখা যায় না, ও জানে কি ভাবছে আমাদের। বেচারি হয়তো লজ্জায় কিছু বলবে না, কিন্তু মনে মনে ঠিকই খারাপ ভাববে। ইহসান গণিত ছুঁড়ে তাচ্ছিল্য করে বিড়বিড় করে বলল, এ বাড়িতে ভালো মানুষটাকে? ইসমি ওর কথা শুনতে পেল না, তবে ওর কঠোর অভিব্যক্তি পরখ করে ভীতু স্বরেই বলল, আম্মা অনেক কান্নাকাটিও করছে, নতুন বউকে নিয়ে যাই, ডেকে দিন। ইহসান বিরক্ত হলেও আর না করল না। আসলেই তো, একই বাড়িতে যখন থাকতে হবে, কতদিন সৃজাকে এক ঘরে করে রাখবে? তাছাড়া আজিজ শেখের কথা ইহসান কেন মানবে? ভয় পায় না সে লোকটাকে, কখনোই না। ইহসান সে নিজের মর্জির রাজা। ইহসান সৃজাকে ডেকে তুলে দিল। সৃজা ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে যখন শুনলো সালেহা বেগম ওকে ডাকছেন, মেয়েটা বেশ আড়ষ্ট বোধ করলো। ইহসান সেটা বুঝে ওকে স্বাভাবিক থাকতে বলল। কারো অতিরিক্ত কথা যেন কানে না নেই সেটাও বলে দিল। ইসমি এসে অপেক্ষা করছিল। সৃজা আর ইহসানকে দেখে ওর খুব প্রশান্তি লাগছিল। যাক, এবারের কোনো একটা পুরুষ তো একটা মেয়েকে কিভাবে আগলে রাখতে হয় তা জানে। ইহসান সৃজাকে ইসমির সাথে যেতে দিয়ে ইসমিকে আড়ালে বলল, ওকে যাতে কোনো উল্টাপাল্টা কথা না বলা হয়, খবর করে ছাড়বো তাহলে। ইসমি আশ্বস্ত করলো ওকে। এরপর সৃজার হাত ধরে ওকে নিয়ে বেরিয়ে এলো। যেতে যেতে বলল, আমি ইসমি, বাড়ির বড় বউ, আমাকে ভাবিও ডাকতে পারো, আবার নাম ধরেও। সৃজা বিস্মিত হয়ে বলল, নাম ধরে মানে? ইসমি বলল, আমার স্বামী আর ইহসান ভাই জমজ, কে ছোট কে বড় সেটা অবশ্য সত্যতা নেই, তুমি জানতে না? সৃজা হতবাক হয়ে গেল। সে তো জানতোই ইহসান এ বাড়ির ছোট ছেলে, অথচ সেটা ভুল। ইহসান এ বাড়ির বড় সন্তান, আবার যমজ ভাইও আছে তার। ইহসান এসব বলেইনি কখনো। কেন বলেনি? এটা তো লুকানোর মতো কোনো বিষয় না। সৃজার ভ্রু কুচকে গেল। জিজ্ঞেস করবে সে এটা কেন লুকালো। নিজেকে স্বাভাবিক রেখে হাসার চেষ্টা করে বলল, আমি জানতাম সে ছোট। ইসমি বলল, ওরা 4 ভাই 1 বোন, এটা জানতে তো? সৃজা ঘাড় নাড়িয়ে নাবোধক উত্তর দিল। ইসমি হেসে বলল, কয় বছরের পরিচয় তোমাদের? সৃজা বলল, বহু বছর। ইসমি আর কিছু বলল না এ ব্যাপারে। ইহসান এগুলো সৃজাকে বলেনি, হয়তো প্রয়োজন মনে করেনি, কারণ সে তো কাউকে নিজের কাছের মানুষ বলেই মনে করে না। অবশ্য এ ধরনের বাবা ভাই থাকলে কেউই পরিচয় দিতে চাইবে না। সৃজা ইসমিকে লক্ষ্য করলো। দারুণ সুন্দরী, ফর্সা গায়ে নীল শাড়িটা বেশ লাগছে, অথচ মেয়েটার চোখে মুখে কেমন বিষাদের ছাপ। সৃজার লক্ষ্য করলো ইসমির ডান গালে লালচে হয়ে আছে স্পষ্ট চোরের দাগে, কিন্তু ইসমিকে বিব্রত করতে চায় না বলেই কিছু জিজ্ঞেস করলো না। আস্তে ধীরে বলল, আমি তোমাকে ভাবি ডাকি, বয়সে তুমি আমার বড়। ইসমি ভাবনায় ডুবেছিল। সৃজার কথা শুনে ঘুরটা কাটলো ওর। এরপর মৃদুভাবে ঘাড় নেড়ে সাই জানালো ওর কথাই। এ বাড়িতে কেউ তাকে সম্মান করে না, মেজ বউ মিতু পর্যন্ত ওকে নাম ধরে ডাকে। এগুলো জানলে কি সৃজা হাসবে? ওকে তুচ্ছ নজরে দেখবে? মনে হয় না। ইসমি এবার নতকণ্ঠে বলল, গতদিনের কাণ্ডকীর্তিতে কিছু মনে করো না। সৃজা আড়ষ্ট হয়ে বলল, আমি কিছু মনে করিনি, জানতাম এমন ঝামেলা হবে। কথা বলতে বলতে তারা সালেহা বেগমের ঘরের সামনে এসে পৌঁছে গেল। দরজাটা ভেতর থেকে আটকানো ছিল। ইসমি টুকা দিতেই ভেতর থেকে আদেশের সুর শোনা গেল। তারপর বলল, আসো। ইসমির পেছন পেছন ঢুকলো সৃজা, মাথাটা ভদ্রভাবে নোয়ানো। নম্র কণ্ঠে সালাম বিনিময় করলো। সালেহা বেগম উত্তর দিলেন সালামের, তবে এর বাইরে কিছু বললেন না। ঘর থেকে বেরিয়ে গেলেন। সৃজা বিস্ময় নিয়ে ইসমিকে বলল, চলে গেল কেন? ইসমি বলল, আসবে। ইসমি ভরসা দিল। সৃজা চুপচাপ খাটে বসে রইল। মিনিট 10 পর সালেহা বেগম হাতে একটা বক্স নিয়ে ভেতরে ঢুকলেন। সেটা বিছানার উপর রাখলেন। সৃজা কিছুই বুঝলো না, ওর বেশ অস্বস্তি হচ্ছে। সালেহা বেগম এবার ওর হাতে সেই বক্সটা দিয়ে বলতে লাগলেন, তুমি এখন এ বাড়ির বউ, কেউ না মানলেও, তাই এ বাড়ির জিনিসপত্রের উপর তোমার অধিকার আছে। এটাতে গয়নাগাটি আছে, সবগুলাই তোমার, নিয়ে যাও। সৃজা অপ্রত্যাশিত কায়দায় চোখ তুলে তাকালো। অবাক স্বরে বলল, আমার? সালেহা বেগম বলল, হ। সৃজা একবার ইসমির দিকে তাকিয়ে এরপর আবার সালেহা বেগমের দিকে ফিরল। জড়তা নিয়ে ইতস্তত করে বলল, কিন্তু আমি এসব দিয়ে কি করব? আমার এসব লাগবে না, আপনি রেখে দিন। সালেহা বেগম কিছুটা রাগ দেখিয়ে অপ্রতিভ কণ্ঠে বলল, আমার দায়িত্ব ছিল এগুলো যথাযথ মানুষের নিকট পৌঁছে দেওয়ানের। আজ দিছি, এখন তুমি এটা কি করবা না করবা এটা তোমার বিষয়, আমারে আর জড়ায়ও না বাপু, যাও এখন। সৃজা আর কিছু খুঁজে পেল না বলার। ছোট্ট শ্বাস ফেলে উঠে চলে আসতে নেবে, সে সময় সালেহা বেগম ওর হাত ধরে আটকালেন। সৃজা ফিরে দেখলো সালেহা বেগম কাঁদছেন, তবে কান্নার কোনো শব্দ হচ্ছে না। তিনি ওকে বসতে বললেন চোখের ইশারায়। সৃজা বসতেই তিনি ভেজা চোখ মুছে নাক টেনে নিলেন।
এরপর আবেগপ্রবণ গলায় বলতে লাগলেন, বাড়ির বউ তুমি, আমাকে ইসানের বউ, সে মাথা গরম পোলা, কখন কি করে ঠিক নাই। এই যে মেজ বউয়ের ছোট বোনের লগে ওর বিয়া ঠিক হয়েছে, অথচ সে কারো কর্তৃত্ব মানবে না বইলা নিজের মর্জি মতো তোমারে বিয়ে করলো। তোমার শ্বশুরও এমন, তার কথার বাইরে গেলে দুই চক্ষেরও দাম দেয় না, বাড়ি থেকে বাইর করে দেয়। কিন্তু ইহসানরে বাড়ি থেকে বাইর করতে পারবো না সে, কারণ বাড়িটা তোমার শ্বশুর আর ওগো বড় দুই ভাইয়ের নামে, তাই তোমাকে কোনো ডর নাই। তো আজকের পর্বটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা লাইক দিলে আমরা বুঝতে পারি আপনারা কতজন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। আর ভিডিওটি কেমন লাগছে বা গল্পটি কেমন লাগছে আপনারা জানান। যদি ভালো না লাগে তাহলে বলে দিতে পারেন, আমরা আর কন্টিনিউ করব না। তো ধন্যবাদ সবাইকে, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক দিবেন।